আসসালামু আলাইকুম। ডিউটি থেকে বাড়ি ফেরার পথে খুন হন পুলিশের সিআই অনিমেষ। ধারণা করা হচ্ছিল জঙ্গলের কোনো জঙ্গলি জানোয়ার সিআই অনিমেষকে মেরে ফেলেছে। এজন্য এই কেসটি ফাইল চাপা দিয়ে ফেলে রাখা হয় কোনো রকম তদন্ত ছাড়াই। কিন্তু অনিমেষের ছেলে বিরান কিছুতেই মানতে পারছিল না যে তার বাবা কোনো জঙ্গলি জানোয়ারের হাতে খুন হয়েছে। ইউএস থেকে দেশে ফিরে সে পুলিশ কনস্টেবলের চাকরি নেই শুধু তার বাবার খুনের রহস্য উদ্ঘাটনের জন্য। তার ইনভেস্টিগেশনে এমন এক সত্য বেরিয়ে আসে যা তার মাথা ঘুরিয়ে দেয়। হয়তো বিশ্বাস করতে কষ্ট হবে আপনাদেরও। আজ চলে এসেছি এমনই রহস্যের বেড়াজালে ঘেরা একটি ক্রাইম থ্রিলার তেলেগু মুভির বাংলা এক্সপ্লেনেশন নিয়ে। মুভিটির নাম মুখিয়া গামানিকা। 2024 সালে রিলিজ হওয়া মুভিটির IMDb রেটিং 9/10। তো চলুন দেরি না করে শুরু করা যাক মুখিয়া গামানিকা মুভির বাংলা এক্সপ্লেনেশন। মুভির কাহিনী শুরু হয় তামিলনাড়ুর জঙ্গল ঘেরা একটি গ্রাম পাল্লাকুটি থেকে। পাল্লাকুটি পুলিশ স্টেশনের সিআই অনিমেষ। একদিন সকালে পুলিশ স্টেশনে ফোন আসে যে জঙ্গলে একটি ডেড বডি পাওয়া গেছে। এসআই রুদ্র ও সিনিয়র কনস্টেবল নারায়ণ সেখানে গিয়ে দেখে যে ডেড বডিটি তাদের সিআই অনিমেষের। নিজের সিআইকে এভাবে মরে পড়ে থাকতে দেখে সবাই অনেক শকড হয়ে যায়। তার দেহ এমন ভাবে ক্ষতবিক্ষত হয়েছিল যে মনে হচ্ছিল তাকে কোনো বন্য জন্তু জানোয়ার মেরেছে। কোনো ক্লু না থাকায় এসআই রুদ্র কেসটিকে ফাইল চাপা দিয়ে দেয়। অনিমেষ মারা যাবার পর রুদ্রকে প্রমোশন দিয়ে এই পুলিশ স্টেশনের সিআই বানানো হয়। পরের সিনে অনিমেষের ছেলে বিরানকে দেখানো হয়। বিরান মানতে পারছিল না যে তার বাবা এভাবে জন্তু জানোয়ারের হাতে খুন হয়েছে। তার মনে হচ্ছিল তার বাবা হয়তো কোনো বড় ষড়যন্ত্রের শিকার হয়েছে। এজন্য সে ইউএস থেকে ফিরে পুলিশ কনস্টেবলের চাকরি নেয় যাতে সে তার বাবার খুনের রহস্য খোলাসা করতে পারে। পরের সিনে জঙ্গলে বাস করা কিছু আদিবাসীদের দেখানো হয়। পুলিশ সম্প্রতি তাদের একজন লোককে অ্যারেস্ট করে নিয়ে গেছে। এজন্য তারা কোনো পুলিশ অফিসারকে মারার প্ল্যান করছিল। তাদের কথাবার্তায় বোঝা যায় যে এখানকার পুলিশ এই আদিবাসী গ্রামবাসীদের উপর নানানভাবে অত্যাচার নির্যাতন করছে। বিরান তার অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে পুলিশ স্টেশন গেলে হেড কনস্টেবল নারায়ণ বিরানকে দেখে চিনতে পারে। সে বিরানকে বলে, তুমি তো ইউএসএ তে ভালো চাকরি করতে, এখানেই কনস্টেবলের চাকরি নিয়েছো কেন? বিরান নারায়ণকে বলে, আমি শুধু আমার বাবার খুনের রহস্য জানতে চাই। নারায়ণ বলে, দেখো বাবা, তোমার বাবা একজন সৎ ও ইমানদার পুলিশ অফিসার ছিল, তবুও তাকে মরতে হয়েছে। তোমার এসব থেকে দূরে থাকা উচিত। এরপর নারায়ণ বিরানকে সিআই রুদ্রর কাছে নিয়ে যায়। রুদ্র বিরানের পরিচয় জানতে পেরে বলে, ও আচ্ছা, তুমি সিআই অনিমেষের ছেলে। তুমি সিআইয়ের ছেলে বলে মনে করো না যে যা ইচ্ছা তাই করতে পারবে। আমি এখন এখানকার সিআই। তোমাকে এখন আমার কথা মতো চলতে হবে। নিজের ইচ্ছা মতো কিছু করতে পারবে না এখানে। রুদ্র বিরানকে একরকম তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। রুদ্র রুম থেকে বের হয়ে বিরান নারায়ণের কাছে গিয়ে এসব বললে নারায়ণ বিরানকে বলে যে রুদ্রর স্বভাবই এরকম, সে সবাইকেই তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। তবে এসব নিয়ে বেশি চিন্তা করে লাভ নেই। বিরান যেন তার নিজের কাজ মনোযোগ দিয়ে করে আর সিআই রুদ্র থেকে দূরে দূরে থাকে। পরদিন পুলিশ স্টেশনে বিরান এই লোকটিকে দেখতে পায়। লোকটির ছেলে জগদীশ 1 বছর আগে নিখোঁজ হয়। সে 1 বছর ধরে পুলিশ স্টেশনে ধর্ণা দিচ্ছে তার ছেলেকে খুঁজে পাবার জন্য, কিন্তু পুলিশ এখনো তাকে খুঁজে পায়নি। লোকটি রুদ্রর কাছে গিয়ে হাত জোর করে সাহায্য চায়, কিন্তু রুদ্র তার সাথেও খারাপ ব্যবহার করে। সে জগদীশের বাবাকে বলে, তোমার ছেলে নিখোঁজ হয়েছে 1 বছর হয়ে গেছে, হয়তো সে মারা গেছে। বাড়ি ফিরে তার শেষকৃত্য করে দাও, তার আত্মা শান্তি পাবে। কাছে বিরান কাজ করছিল বিদায় সে সব কথা শুনতে পায়। এর কিছুক্ষণ পর পুলিশ স্টেশনে কমপ্লেন আসে যে একটি বাড়িতে চুরি হয়েছে। রুদ্র বিরান ও আরেকজন কনস্টেবলকে সেই চুরি হওয়া বাড়িতে পাঠায় স্টেটমেন্ট নেয়ার জন্য। বাড়ির মালিক স্টেটমেন্টে বলে যে সামনের সপ্তাহে তার মেয়ের বিয়ে, এজন্য সে কিছু সোনার গহনা তৈরি করে গতকাল আলমারিতে রেখেছিল। আজ যখন সে সেগুলো চেক করার জন্য বের করে, সে দেখে যে গহনার বাক্সে কোনো গহনাই নেই। স্টেটমেন্ট নেওয়া শেষ করে বিরান বাড়ির মালিককে বলে, যেখান থেকে গহনা চুরি হয়েছে সেখানটা আমাকে দেখান। তখন বিরানের সাথে থাকা কনস্টেবলটি বলে, আরে কি করছেন আপনি? আমাদের কাজ হলো শুধু স্টেটমেন্ট নেওয়া, ইনভেস্টিগেশন করা নয়। ইনভেস্টিগেশন যা করা রুদ্র স্যার করবেন। কিন্তু বিরান তার কথা না শুনে বাসার উপরের তলায় গিয়ে আলমারি চেক করে যেখানে গহনা রাখা ছিল। আলমারি চেক করে সে বাড়ির সবাইকে লাইনে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে দেখে যে মেয়ের মামার হাত ঘড়িতে একটু সুতা লেগে আছে।
বিরান খেয়াল করে দেখে যে সেই একই রকম সুতা সে আলমারিতে রাখা একটি শাড়িতে দেখেছিল। এ ব্যাপারে বিরান মেয়ের মামাকে জিজ্ঞেস করলে প্রথমে মেয়ের মামা স্বীকার না করলেও বিরান তাকে একটি চর বসিয়ে দিয়ে জিজ্ঞেস করলে সে সব সত্যি কথা বলে যে সেই গহনাগুলো চুরি করেছে। পুলিশ স্টেশন থেকে ফিরে বিরানের সাথে থাকা কনস্টেবল রুদ্রকে এসব কথা জানালে রুদ্র বিরানকে বলে, তুমি নিজেই যদি কেস সলভ করে ফেলো তবে আমার দরকার কি পুলিশ স্টেশনে? তোমাকে বলেছিলাম না আমি যা বলি যতটুকু বলি শুধু ততটুকুই করবে। নিজেকে অনেক বড় পুলিশ অফিসার মনে করো না, তুমি স্রেফ একজন কনস্টেবল, এই কথাটুকু মাথায় রেখো। এরপর থেকে রুদ্র বিরানকে অন্যভাবে ট্রিট করতে থাকে। সে বিরানকে দিয়ে সবার জন্য চা নেয়, বাথরুম পরিষ্কার করে, ঝাড়ু দেয়া এসব কাজগুলো করাতে থাকে। কিন্তু বিরান এসবের কোনো প্রতিবাদ করে না, মুখ বুজে সব সহ্য করে, কারণ তাকে তার বাবার খুনের রহস্য জানতেই হবে। এর মাঝে একদিন বিরান নারায়ণকে বলে, আঙ্কেল আমাকে আপনি একটি সত্য কথা বলবেন, আসলে কি হয়েছিল আমার বাবার সাথে? নারায়ণ বলে, আসলে বাবা, তোমার বাবা অনেক ভালো মানুষ ছিল। পুলিশ স্টেশন এমনকি আশেপাশে সবাই তোমার বাবাকে অনেক শ্রদ্ধা করত। তার মৃত্যুর পর রুদ্র স্যার কিছুদিন ইনভেস্টিগেশন করেছিল, কিন্তু ইনভেস্টিগেশন শেষ হওয়ার আগেই ফাইলটি নিখোঁজ করে দেওয়া হয়। আমি নিজেও জানি না ফাইলটি কোথায় আছে। ফাইলটি পাওয়া গেলে হয়তো জানা যেত যে তোমার বাবার সাথে আসলে কি ঘটেছিল। ওই দিন বাড়িতে ফিরে বিরান তার বাবা মারা যাবার সময় তার কাছে যে জিনিসপত্রগুলো পাওয়া গিয়েছিল তা দেখতে থাকে। এসব জিনিসের মধ্যে সে একটি রেস্টুরেন্টের বিল খুঁজে পায়, এতে ডেট দেয়া ছিল 22 আগস্ট। হঠাৎ তার মনে পড়ে যে 2 দিন আগে জগদীশের বাবা পুলিশ স্টেশনে এসেছিল। সে বলছিল যে তার ছেলে জগদীশও ওই 22 আগস্ট নিখোঁজ হয়েছিল। বিরানের মনে হয় তার বাবার খুন আর জগদীশের নিখোঁজ হওয়ার পেছনে কোনো কানেকশন নেই তো। সে তখনই নারায়ণকে ফোন দিয়ে বলে, আঙ্কেল আমার ধারণা জগদীশের মিসিং কেসের সাথে আমার বাবার খুনের কিছু না কিছু কানেকশন আছে। আমার জগদীশের মিসিং কেসের ফাইলটি লাগবে। নারায়ণ বলে, কিন্তু রুদ্র স্যার জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে। বিরান বলে, আমি লুকিয়ে স্টোর রুমে ঢুকে ফাইলটি বের করে আনবো, আপনি শুধু আমাকে সাহায্য করবেন। প্রথমে রাজি না হলেও পরে নারায়ণ তাকে সাহায্য করতে রাজি হয়। পরদিন খুব ভোরে নারায়ণ ও বিরান পুলিশ স্টেশন আসে। বিরান স্টোর রুমে চলে যায় জগদীশের ফাইলটি খুঁজে বের করার জন্য, আর নারায়ণ বাহিরে পাহারায় থাকে কেউ এসে যায় কিনা তা দেখার জন্য। বিরান অনেক খুঁজে জগদীশের ফাইলটি বের করে আনে, কিন্তু তখনই সেখানে রুদ্র চলে আসে। রুদ্র তাদেরকে জিজ্ঞেস করে যে তারা এত ভোরে এখানে কি করছে। নারায়ণ তখন রুদ্রকে বলে যে স্টোর রুমে অনেক ধুলা ময়লা জমেছে, সে বিরানকে দিয়ে তা পরিষ্কার করাচ্ছে। রুদ্র নারায়ণ ও বিরানকে সতর্ক করে দেয় যে তারা যেন রুদ্রর পারমিশন ছাড়া কোনো ফাইলে হাত না লাগায়। রুদ্র পরদিন ছুটি নিয়ে জগদীশের বাড়িতে চলে যায়। জগদীশের বাড়িতে জগদীশের বাবা আর জগদীশের স্ত্রী থাকতো। জগদীশের ব্যাপারে জিজ্ঞেস করলে জগদীশের বাবা বিরানকে বলে যে আমি জানি না বাবা, আমার ছেলে কিভাবে নিখোঁজ হয়ে গেল। তার বিয়ে হয়েছিল মাত্র 1 মাস, এই 1 মাসের মাথায় কি থেকে কি হয়ে গেল আমি কিচ্ছু জানি না। এরপর বিরান জগদীশের স্ত্রী অপূর্বার সাথে কথা বলতে যায়। প্রথমে অপূর্বা জগদীশের কথা মনে করে কান্নায় ভেঙে পড়ে। সে কিছু বলতে রাজি হয় না, কিন্তু বিরান তাকে হাত জোর করে বলে যে দেখুন, যেদিন আপনার স্বামী নিখোঁজ হয় সেদিনই আমার বাবা খুন হয়। আমার মনে হয় যে দুটি ঘটনার মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো যোগসূত্র আছে, তাই প্লিজ আমাকে সবকিছু খুলে বলুন। এবার অপূর্বা বিরানকে সবকিছু বলতে রাজি হয়। অপূর্বা বলতে শুরু করে, পারিবারিক ভাবে আমাদের বিয়ে ঠিক হয়েছিল। বিয়ের পর 2 দিন পরে আমাদের ফুলসজ্জার রাত নির্ধারিত ছিল। এই 2 দিন আমরা একই বাড়িতে একই রুমে ছিলাম, কিন্তু আমার প্রতি তার কোনো ইন্টারেস্টই ছিল না, বরং তার কথা শুনে মনে হচ্ছিল যে সে বিয়েটা করতেই চায়নি। সে আমার সাথে বিছানায় না ঘুমিয়ে ফ্লোরে বিছানা পেতে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সে অফিস চলে যায়। অপূর্বা জগদীশকে আজ অফিস যেতে মানা করে, কিন্তু জগদীশ বলে যে অফিসে তার আর্জেন্ট কাজ আছে, সে তাড়াতাড়ি ফিরে আসবে। ফুলসজ্জার রাতেও জগদীশ ল্যাপটপ নিয়ে কাজে বিজি ছিল। অপূর্বার দিকে সে ফিরেও তাকায়নি, এজন্য তাদের ফুলসজ্জা হয়নি। এভাবে কয়েকদিন পার হয়ে যায়। বিষয়গুলো অপূর্বার কাছে কিছুটা অস্বাভাবিক মনে হয়। উইকেন্ডে অপূর্বা জগদীশকে বলে চলো কোথাও হতে বেরিয়ে আসি, কিন্তু জগদীশ তাতেও রাজি হয়নি। এরপর অপূর্বা যতবারই জগদীশের কাছাকাছি যেতে চেয়েছে ততবারই জগদীশ নানান বাহানা বানিয়ে অপূর্বা থেকে দূরে দূরে থেকেছে। এরই মাঝে একদিন অপূর্বা জগদীশের ফোন চেক করে তার সাথে একটি মেয়ের ছবি দেখতে পায়। এটি দেখে অপূর্বা বুঝতে পারে যে এই মেয়ের জন্য জগদীশ তার থেকে দূরে দূরে থাকছে, অর্থাৎ সে বুঝে যায় যে মেয়ের সাথে জগদীশের অ্যাফেয়ার চলছে। অপূর্বা তখন বুঝতে পারছিল না যে সে কি করবে। সে কি জগদীশের সাথে এই ব্যাপারে কথা বলবে নাকি তার মা বাবাকে এই বিষয়টি জানাবে। অপূর্বা যখন এসব নিয়ে খুব আপসেট ছিল তখন ইনস্টাগ্রামে ঈশা নামের একটি আইডি থেকে
লাগাতার মেসেজ আসতে থাকে। অপূর্বা প্রথমে ইগনোর করলেও একসময় ঈশানের মেসেজের রিপ্লাই দেয়। একটা দুটো রিপ্লাই দিতে দিতে অপূর্বা ও ঈশানের মধ্যে চ্যাটিং শুরু হয়ে যায়। ঈশানের মেসেজগুলো অপূর্বার ভালো লাগতে শুরু করে। সপ্তাহখানেক পরে তাদের মধ্যে কলে কথা বলা শুরু হয়। অপূর্বা ঈশানকে বলে দেয় যে সে বিবাহিত, কিন্তু এটি জানার পরও ঈশান তার সাথে লাইন মারতে থাকে। এর মাঝে একদিন ঈশান অপূর্বার বাড়িতে পৌঁছে যায়। তাকে দেখে প্রথমে তো অপূর্বা ভয় পেয়ে যায়। সে ঈশানকে বলে, তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, আমার স্বামী তোমাকে দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে। ঈশান বলে, আমি চলে যাব, কিন্তু তার আগে তোমার মিষ্টি হাতের এক কাপ কফি তো পেতে পারি, তাই না? অপূর্বা কফি বানাতে কিচেনে গেলে কিছুক্ষণ পর ঈশানও তার পেছন পেছন কিচেনে যায়। সে অপূর্বার গায়ে হাত দিয়ে তার সাথে অসভ্যতা করার চেষ্টা করে, কিন্তু অপূর্বা তাকে কোনো চান্স না দিয়ে অপমান করে বাড়ি থেকে বের করে দেয়। এরপর অপূর্বা আরো টেনশনে পড়ে যায়, কারণ ঈশান তার বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। যদি সে আবার চলে আসে আর তখন যদি জগদীশ বাড়িতে থাকে, তবে তার কি অবস্থা হবে? পরদিন জগদীশের বাবা জগদীশকে বলে, তুমি বিয়ে করেছো 1 মাসও হয়নি এখনো, এখন কাজ একটু কম করলে হয় না? বৌমাকে নিয়ে একটু এদিক সেদিক ঘুরতে গেলেও তো পারো। একথা শুনে অপূর্বা তার শ্বশুরকে বলে, তেমন কিছু না বাবা, জগদীশ আমার অনেক খেয়াল রাখে। ওই দিন অফিস যাওয়ার সময় জগদীশ অপূর্বাকে বলে, অপূর্বা, এতদিন আমাদের মাঝে যা কিছু হয়েছে তার জন্য আমি সরি। আজ অফিস থেকে আমি ছুটি নিয়ে আসব, আর কাল আমরা হানিমুনে গোয়া যাব। কাল থেকে তুমি নতুন এক জগদীশকে দেখবে। এতে অপূর্বা অনেক খুশি হয়। জগদীশ ও তার বাবা বেরিয়ে যাবার পর ঈশান আবার অপূর্বার বাড়িতে আসে। সে আবারও অপূর্বাকে খারাপ প্রস্তাব দেয়, কিন্তু এবারও অপূর্বা ঈশানকে বোঝায় যে তাদের মধ্যে এমন কিছুই হতে পারে না, কারণ সে বিবাহিত। কিন্তু তবুও ঈশান জোরাজুরি শুরু করলে অপূর্বা একটি রুমে গিয়ে নিজেকে লক করে নেয়। ঈশান চলে যাওয়ার সময় অপূর্বাকে বলে যায় যে এভাবে কতদিন নিজেকে রুমে বন্ধ করে রাখবে, আমি আবার আসব। ঈশান চলে গেলে কিছুক্ষণ পর অপূর্বা ঘর থেকে বের হয়ে ডাইনিং রুমে আসে পানি পান করার জন্য। হঠাৎ তার নজর পড়ে বারান্দায়। সে দেখে যে ঈশান সিঁড়ি বারান্দার ঘরে পড়ে আছে। ঈশানের শরীর থেকে 2 ফোঁটা রক্ত এসে পড়ে অপূর্বার শরীরে। এতে অপূর্বা অনেক ভয় পেয়ে যায়। সে ওয়াশরুমে যায় তার শরীরে লেগে থাকা রক্ত পরিষ্কার করতে, কিন্তু ওয়াশরুম থেকে ফিরে এসে দেখে যে উপরে কোথাও ঈশানের ডেড বডি নেই। আর ওই দিনের পর থেকে জগদীশও আর ফিরে আসেনি। সিন প্রেজেন্টে ফিরে আসে। অপূর্বা বিরানকে এসব বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে। বিরান বুঝতে পারে ওই দিন জগদীশ নিখোঁজ হওয়ার সাথে সাথে আরো একটি খুনও হয়েছিল। এরপর বিরান তাদের বাসার কাজের লোককে জগদীশ ও অপূর্বার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। সে অপূর্বার মা বাবার সাথেও দেখা করে, কিন্তু তেমন কোনো ক্লু খুঁজে পায় না। পরদিন পুলিশ স্টেশনে ফোন আসে যে জঙ্গলের পাশে আরো একটি লাশ পাওয়া গেছে, আর সেটি এই পুলিশ স্টেশনের এসআই কুমারের। এসআই কুমারকে হত্যা করেছে জঙ্গলের আদিবাসী গ্রামবাসীরা। সিআই রুদ্র ফরেন্সিক নিয়ে ক্রাইম স্পটে এসে ফরেন্সিক অফিসারকে বলে যে এসআই কুমারের মৃত্যু কোনো জঙ্গলি জানোয়ারের আক্রমণে হয়েছে তারা যেন এমন ভাবে রিপোর্ট করে, কারণ সে চাইছিল না যে উপর মহল পর্যন্ত এই খবর পৌঁছে যাক যে সে এলাকায় শান্তি বজায় রাখতে পারছে না। বিরান নারায়ণের সাথে দেখা করে তাকে জগদীশের নিখোঁজ আর ঈশানের মৃত্যুর ব্যাপারে বলে। নারায়ণ তখন বিরানকে এসআই কুমারের মৃত্যুর খবর দেয় আর বলে এসআই কুমারকে গ্রামবাসীরাই খুন করেছে। সে বিরানকে বলে, দেখো বাবা, তুমি যা জেনেছ, এখন এসব থেকে দূরে থাকো। রুদ্র স্যার জানতে পারলে তোমাকে আবার অপমান করবে। আমি এসপি স্যারের সাথে তোমার ট্রান্সফারের ব্যাপারে কথা বলেছি, তিনি তোমাকে তার বাড়িতে গিয়ে দেখা করতে বলেছেন, তার সাথে একবার দেখা করে নিও। এরপর বিরান যে ফটোগ্রাফার ফরেন্সিক টিমের জন্য এসআই কুমারের ডেড বডির ছবি তুলেছিল তার বাড়িতে যায়। সে ওই ফটোগ্রাফারের কাছ থেকে এসআই কুমারের ডেড বডির ফটোগ্রাফগুলো চায়। প্রথমে দিতে রাজি না হলেও পরে তার পরিচয় জানতে পেরে সে বিরানকে ছবিগুলো দেয়। এরপর সে জঙ্গলের পাশে একটি টং দোকানে বসে তার বাবার ডেড বডির ছবি ও কুমারের ডেড বডির ছবিগুলো দেখতে থাকে। সে অবাক হয়ে লক্ষ্য করে যে দুজনকেই মার্ডার স্টাইল প্রায় একই। সে বুঝতে পারে যে এই 2 মার্ডারের সাথেও কোনো কানেকশন রয়েছে। তখন সে জঙ্গলের পাশে 2 জন অপরিচিত লোককে কথা বলতে দেখে। এদের মধ্যে একজন লোক একটি ব্যাগে করে কিছু নিয়ে জঙ্গলের ভেতর চলে যায়। বিরান ওই লোকটিকে ফলো করতে করতে জঙ্গলের একেবারে গভীরে, যেখানে সে আদিবাসী লোকেরা আস্তানা গড়েছিল, সেখানে পৌঁছে যায়। সে ওই আদিবাসীদের নেতার কাছে গিয়ে তাকে প্রশ্ন করে তারা তার বাবাকে কেন মেরেছিল। ওই নেতা বিরানের পরিচয় জানতে পেরে বলে, তোমার বাবা অনেক সৎ পুলিশ অফিসার ছিল, সে আমাদের অনেক উপকার ও সাহায্য করেছে, তাকে আমরা কেন মারবো? আমরা তাকে মারিনি। তার মৃত্যুর পর নতুন সিআই রুদ্র
ও এসআই কুমার আমাদের উপর অনেক অত্যাচার নির্যাতন করছে, এজন্য আমরা এসআই কুমারকে মেরে ফেলেছি। জঙ্গল থেকে বাড়িতে ফিরে বিরান তার বাবার খুন, এসআই কুমারের খুন, জগদীশের নিখোঁজ হওয়া, ঈশানের খুন, এই সবের মধ্যে কি কানেকশন তা ভাবতে থাকে, কিন্তু সে কোনো ক্লুই খুঁজে পায় না। এরপর সে আবারও জগদীশের বাড়িতে যায়। বাড়িতে তখন জগদীশের বাবা কিংবা অপূর্বা কেউ ছিল না। বিরান জগদীশের রুমে গিয়ে টেবিলে একটি রেকর্ডার খুঁজে পায়। এই রেকর্ডারে জগদীশ তার ব্যক্তিগত কথাবার্তা রেকর্ড করে রাখত, ঠিক যেমন ডায়েরিতে মানুষ তাদের ব্যক্তিগত কথাবার্তা লিখে রাখে, তেমনি বিরান রেকর্ডারটি অন করে শোনা আরম্ভ করে। জগদীশ বলছিল যে সে একটি রেডিওতে আরজি হিসেবে কাজ করে। ছোটবেলায় তার মা মারা যাওয়ার পর তার বাবাই তাকে বড় করেছে। একদিন তার কলিগ মায়া তাকে প্রপোজ করে, কিন্তু জগদীশ তাকে বোঝায় যে সে তার নিজের পছন্দে বিয়ে করতে পারবে না, তার বাবা যাকে পছন্দ করবে সে তাকেই বিয়ে করবে। এদিকে জগদীশের বাবা তার বন্ধুর মেয়ে অপূর্বার সাথে তার বিয়ে ঠিক করে, কিন্তু বিয়ের পর জগদীশ জানতে পারে যে অপূর্বা এই বিয়েতে রাজি ছিল না। এজন্য সে সবসময় জগদীশ থেকে দূরে দূরে থাকতো। এমনকি ফুলসজ্জার রাতেও অপূর্বা জগদীশের কাছে আসেনি। এজন্য জগদীশ অনেক আপসেট হয়ে পড়ে। সে মনে করে হয়তো অপূর্বার কোনো বয়ফ্রেন্ড আছে। এ ব্যাপারে জানতে সে অপূর্বার বাড়িতে যায় তার বাবা মায়ের সাথে কথা বলতে, কিন্তু সেখান থেকে সে জানতে পারে যে অপূর্বার কোনো বয়ফ্রেন্ড নেই। জগদীশ দেখতে সুন্দর নয়, এজন্য অপূর্বা এই বিয়েতে রাজি ছিল না। এটি জানতে পেরে জগদীশ আরো বেশি আপসেট হয়ে পড়ে। সে মদ পান করা শুরু করে। হঠাৎ তার মাথায় একটি আইডিয়া আসে। এই পর্যন্ত শোনার পর রেকর্ডারের ব্যাটারি শেষ হয়ে যায়। বিরান বাকিটা আর শুনতে পারে না। ঠিক ওই সময় নারায়ণ বিরানকে ফোন দিয়ে বলে, তোমাকে না বলেছিলাম এসপি স্যারের সাথে দেখা করতে, দেখা করোনি কেন? আজ সন্ধ্যায় তার বাড়িতে গিয়ে অবশ্যই দেখা করবে। ওই দিন সন্ধ্যায় বিরান এসপির বাড়িতে যায় তার সাথে দেখা করার জন্য। সেখানে হঠাৎ কেউ একজন তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। তার যখন জ্ঞান ফিরে সে দেখে যে তার সামনে এসপি বসে আছে। এসপি বিরানকে বলে, তোর বাবা তার ইমানদারির চক্করে পড়ে নিজের প্রাণ দিয়েছে, আর তুই তার রহস্য ফাঁস করতে ওই একই পথে হাঁটছিস। এখন তোকেও আমার হাতে তোর বাবার মতোই মরতে হবে। ঠিক ওই সময় রুদ্র কোনো কাজে এসপির বাসায় গিয়েছিল। সে বিরানকে এই অবস্থায় দেখে দেয়ালের পেছনে লুকিয়ে তাদের কথা শুনতে থাকে। বিরান এসপিকে বলে, কি দোষ করেছিল আমার বাবা, তাকে কেন মারলেন? এবার এসপি বলা শুরু করে যে তার বিয়ের 10 বছর পার হয়ে গেলেও সে বাবা হতে পারছিল না, এজন্য সে দ্বিতীয় বিয়ে করে, কিন্তু তবুও সে বাবা হতে পারছিল না, কারণ সমস্যা তার মধ্যেই ছিল। এজন্য তার দ্বিতীয় স্ত্রী সবসময় তাকে তুচ্ছতাচ্ছিল্য করত, অপমান করত। এই সমস্যার সমাধানের জন্য সে তার এক বন্ধুর পরামর্শ চাইলে সে বন্ধু তাকে একজন তান্ত্রিকের খোঁজ দেয়। ওই তান্ত্রিকের সাথে দেখা করলে তান্ত্রিক এসপিকে বলে যে সে যদি কয়েকটি বাচ্চাকে দেবীর সামনে বলি দিতে পারে তবেই দেবী খুশি হয়ে তাকে বাচ্চা দেবে। এজন্য এসপি তান্ত্রিকের কথা মতো কুমারের সাহায্যে ওই আদিবাসী গ্রাম থেকে বাচ্চা চুরি করে এনে বলি দিচ্ছিল। একদিন গ্রামবাসীরা সিআই অনিমেষ অর্থাৎ বিরানের বাবার কাছে এসে কমপ্লেইন দেয় যে গত কয়েকদিনে তাদের গ্রাম থেকে কয়েকটি বাচ্চা নিখোঁজ হয়ে গেছে। অনিমেষের তদন্ত শুরু করে জানতে পারে যে এসআই কুমার এই বাচ্চা কিডন্যাপিং এর সাথে জড়িত। একদিন অনিমেষ কুমারকে হাতে নাতে ধরতে তাকে ফলো করতে করতে জঙ্গলে এসে দেখে যে এইসব কিছুর পেছনে আসলে নাটের গুরু তাদের এসপি। সে এসপি কে বলে, এখানে কি হচ্ছে এসব? এসপি তাকে বলে, তুমি এখানে এসে খুব বড় ভুল করে ফেলেছ অনিমেষ, এখন তোমাকে মরতে হবে। এই বলে সে একটি ধারালো দা দিয়ে কুপিয়ে অনিমেষকে মেরে ফেলে। এর মাঝে একদিন ঈশান এসপি কে ফোন দিয়ে বলেছিল যে জঙ্গলের মধ্যে সে কিছু লোককে শিশু বলি দিতে দেখেছে। তার ফোনে তার ভিডিও রেকর্ড আছে। এসপি তখন ঈশানকে ট্র্যাক করে অপূর্বার বাড়িতে আসে, কারণ ঈশান তখন অপূর্বার বাড়িতেই ছিল। অপূর্বা যখন ঈশানের ভয়ে দরজা বন্ধ করে রেখেছিল, এসপি তখন ঈশানকে মেরে ফেলে। এরপর আবার অপূর্বা যখন ঈশানের ডেড বডি দেখে ওয়াশরুমে যায় তার গায়ে লেগে থাকা রক্ত পরিষ্কার করতে, এই সুযোগে এসপি ঈশানের বডি নিয়ে নিজের বাড়িতে এসে এক কোনায় দাফন করে দেয়। সিন প্রেজেন্টে ফিরে আসে। এসপি বিরানকে বলে, তুই আমার রহস্য ফাঁস করতে চাস তাই না? তাই তোকেও আজ আমার হাতেই মরতে হবে। এই বলে সে বিরানকে মারতে গেলে বিরান ও এসপির মধ্যে হাতাপাই হয়। বিরান এসপিকে মেরে বেহুশ করে দেয়। এদিকে আড়ালে থেকে রুদ্র সবকিছু জানতে পেরে এসপিকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এরপর পুলিশ এসপির বাড়িতে খোদাই করে ঈশানের ডেড বডির কঙ্কাল খুঁজে পায়। এদিকে বিরান বাড়িতে ফিরে আবার জগদীশের সেই রেকর্ডার শুনতে থাকে। এসপির বাড়িতে যাবার আগে সে রেকর্ডারটি চার্জে দিয়ে গিয়েছিল। জগদীশ বলছিল যে সে যখন জানতে পারে যে সে দেখতে সুন্দর না থাকায় অপূর্বা তাকে মেনে নিতে পারছে না,
তখন সে একটি প্ল্যান করে। ইন্টারনেট থেকে সে একটি সিলিকনের হিউম্যান ফেস মাস্ক কিনে, যা পরলে বোঝার কোনো উপায় নেই যে তা আসল নাকি নকল। এই মাস্ক পরে জগদীশ ঈশান নামের প্রোফাইল তৈরি করে অপূর্বার সাথে চ্যাট করেছিল। এর মানে জগদীশই মাস্কের আড়ালে ঈশান ছিল। আর এর পরের কাহিনী তো আমরা সবাই জানি। জগদীশ ঈশান সেজে অপূর্বার সাথে দেখা করতে আসে আর এসপি এখানে তাকে মেরে ফেলে। বিরান অপূর্বার বাড়িতে এসে তাকে সত্যিটা জানালে অপূর্বা তার দোষ স্বীকার করে। সে স্বীকার করে যে তার কারণেই জগদীশের এই করুণ পরিণতি হয়েছে। তবে সে বুঝতে পারেনি যে জগদীশ ঈশান সেজে এমন কাণ্ড করবে। এসব বলতে বলতে সে অনেক কান্না করতে থাকে। আর এই সিনের মধ্য দিয়ে এই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটির কাহিনী আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের